আজকের ভ্লগটা শুরু করছি রাত্রেবেলায়। এখন ঘড়িতে বাজে 9:30। মামুনি বাবু সকলের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। উত্তম অফিস থেকে এসেছে বেশ কিছুক্ষণ হলো, সেও খেয়ে নিয়েছে। আমাদের এই পার্সেলটা এসে পড়ে রয়েছে বেশ কিছুদিন হলো। ওই জামাই ষষ্ঠীর দিন এসেছিল, বলতে পারেন জামাই ষষ্ঠীর গিফট। তো আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করে নেব। তাই ভাবছি আজকে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা সময় রয়েছে, আর কোনো কাজের চাপও নেই, কোনো এডিটিং পার্টও নেই আমার। তাই উত্তমকে বললাম চলো দুজনে মিলে এটা আনবক্সিং করেই নিই, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই ব্লগটি 2 দিন ধরে কন্টিনিউ হবে। আগামীকাল সকালবেলায় আপনাদের সাথে শেয়ার করব আমি দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি। চলুন তাহলে আনবক্সিং করি, দেখি কি কি আছে। তোমার আসো তো। আমার গায়ে অত শক্তি নেই যে এত বড় বাক্সটাকে তুলে আমি বেঞ্চের উপরে রাখবো। কিচেনের ড্রয়ারে যেখানে আমার পিলার ছুরি থাকে, সেখানে আমার কাইচি আর ছোট্ট একটা দায়ের মতন অস্ত্র থাকে। হাই, গুড ইভিনিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আর এত বড় পার্সেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর নাম তো লেখাই আছে দ্য ইন্দাস ভ্যালি। চলুন এটা আনপ্যাক করে আর আপনাদের সাথে শেয়ার করে নিই, দেখি এর মধ্যে কি কি আছে। ভীষণ এক্সাইটেড, দেখি কি কি আছে এর মধ্যে। আর প্রথমে ওনারা একটা আমাকে খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছেন, চলুন দেখি কি আছে লেখা। থ্যাংক ইউ মধুমিতা অ্যান্ড জগদীশ, এত সুন্দর একটা ওয়েলকাম লেটার পাঠানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে পাঠিয়েছে স্টিলের কি কি প্রোডাক্ট আছে তার একটা ছোট্ট এখানে একটা ক্যাটালগ মতন। আর এটা হচ্ছে কাস্ট আয়রনের প্রোডাক্টগুলো, এগুলো আর আমি বিস্তারিত বলছি না। আর এখানে আছে কাস্ট আয়রনের প্রোডাক্টগুলো আমরা কিভাবে কেয়ার করতে পারি সেই সম্পর্কে কিছু তথ্য, এটা আমি আপনাদের পড়ে দেব। আর এটা হলো অথেন্টিসিটি কার্ড। স্টিল এবং কাস্ট আয়রন প্রত্যেকটা বাসনে আমরা শুধুমাত্র স্কচ ব্রাইট ইউজ করব, কখনো স্টিল কাটার ইউজ করব না। আর কাস্ট আয়রনের প্রোডাক্টগুলোকে ধোবার পরে একটু আগুনে গরম করতে হবে। প্রথম এই একটা প্রোডাক্ট, এটা পরে বলছি কি কি আছে। এই আর একটা প্রোডাক্ট, এই হলো আর একটা প্রোডাক্ট, আর এটা হলো আজকের শো স্টপার। এটা আমার সব থেকে পছন্দের, এক এক করে খুলবো আর আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই বড় বাক্সটাকে সরিয়ে দিই। এটাকে কেন শো স্টপার বললাম, কারণ এটা হচ্ছে মাল্টি পট স্টিমিং সেট। একটা আমার পাত্র, তার 1000টা ভেনিটি, কাজে লাগবে অনেক রকম ভাবে। চলুন একবার খুলে দেখি তা কেমন দেখতে। এর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে। ইডলি বানানো যাবে, স্টিম ভেজিস মানে আমরা বিভিন্ন রকম ভেজিটেবল আমরা স্টিম করতে পারবো, ধোকলা বানাতে পারবো, এখানে কর্ন বয়েল করতে পারবো, মুঠিয়া বানাতে পারবো, অ্যান্ড আমরা আপ্পাম বানাতে পারবো, ইডলি আপ্পাম যেটা বলছে। দ্য ইন্দাস ভ্যালির কাস্ট আয়রন এবং স্টিলের প্রতিটি বাসনই ইন্ডাকশন ফ্রেন্ডলি। বাহ, এটা হচ্ছে ইডলি মেকার, ইডলি ট্রে। একবারে আমরা 7টা ইডলি এখানে বানাতে পারবো। আর এটা হচ্ছে এর ঢাকনাটা অনেকটা বড়, 7টা, 2টো পার্ট আছে। 7টা 14টা ইডলি একবারে বানানো যাবে। এটা হচ্ছে আমাদের যেটাতে আমরা জলটাকে স্টিম করব, একটা। আর এটা সেকেন্ড ট্রে, আরও 7টা, টোটাল 14টা ইডলি একবারে বানানো যাবে। আমার তো দারুণ লেগেছে, আর সাইজটা যথেষ্ট ভালো, অনেক বড়ও না আবার একদম ছোটো না, একেবারে হ্যান্ডি, মানে ইউজ করা যাবে ডোমেস্টিক পারপাসে, একদম পারফেক্ট। এটা গেল তো ইডলি ট্রে। আর দেখি এখানে কিসের ট্রে, ও এটা হচ্ছে স্টিমার ট্রে। আমরা যদি মনে করি আমরা ভেজি স্টিম করব, এটাতে কিন্তু আমরা সেই স্টিমটা করতে পারবো।
আর এখানে দুটো ট্রে দিয়েছে ধোকলা বানানোর, যথেষ্ট মানে একসাথে অনেকটা কোয়ান্টিটি আমরা বানাতে পারবো। ভেজিটেবল স্টিমারের জন্য একটা ট্রে আর ধোকলা বানানোর জন্য দুটো ট্রে দিয়েছে, একসাথে ডাবল ট্রে, একসাথে অনেকটা ধোকলা কিন্তু বানানো যাবে। টোটালে এর হচ্ছে তাহলে দুটো ইডলি ট্রে, দুটো ধোকলা ট্রে, একটা স্টিমার ট্রে আর একটা বাটার বয়েল করার পাত্র। আমরা বানাতে পারি, মোমো বানাতে পারি, এর মধ্যে মোমো দিয়ে মোমো বানানো যাবে, ইডলির মধ্যে মোমো বসিয়ে বসিয়ে গোল মোমোগুলো বানাতে পারবে। সো এক কথায় বলা যেতে পারে মাল্টিপারপাস কুকওয়্যার, মানে একটা কেন আর সব প্রবলেম সলভ। একদিন তো আমি অবশ্যই আপনাদের সাথে ইডলি বানিয়ে শেয়ার করব, আর হেলদি ইডলি আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। চলুন বাকি দুটোতে কি আছে দেখে নিই। এটার তো ছবি দেখেই বুঝতে পাচ্ছেন কি আছে। একটা ফ্রাইং প্যান, আমার ফ্রাইং প্যান লোহার রয়েছে, মানে কাস্ট আয়রনের রয়েছে, স্টিলের ফ্রাইং প্যান নেই। আর আমার আরেকটা যে ফ্রাইং প্যানে আমি খুব ইউজ করতাম সেটা ছিল আমার ননস্টিকের ফ্রাইং প্যানটা আমার নষ্ট হয়ে গেছে। তো আর ননস্টিক যেহেতু আমি কিচেন থেকে বাদ করে দিয়েছি, সেই জন্য ননস্টিকটাকে টোটালি অ্যাভয়েড করছি, তাই এটা নেওয়া। আর কাস্ট আয়রনটা না একটু হেভি, তো সবসময় আর কি ইউজ করতে পারি না, কতটা মানে ফ্রেন্ডলি না। তো এটা অনেক বেশি ফ্রেন্ডলি, এটার সাইজটাও ঠিকঠাক, একদম খুব সুন্দর একটা হ্যান্ডেলটা দেখুন, একদম কোথাও কোনো জোড়া নেই। ট্রাইপ্লাই স্টেনলেস ফ্রাইং প্যান, এখানে কোনো দেখুন নিচে কোনো জোড়া নেই। আর কতটা মোটা এই জায়গাটায়, বেদটা দেখলে বোঝা যাবে, যথেষ্ট মানে একদম ঠুনকো না, হালকা না, পাতলা না, মানে তলাটা যথেষ্ট মোটা, নিচটা মানে একদম ইভেনলি কুক হবে। একটা খুব সুন্দর লিড আছে এর, এটা হচ্ছে উইথ লিড, দারুণ একটা ফ্রাইং প্যান, একদম পারফেক্ট, সাইজটাও পারফেক্ট। এটাও একটা কড়াই, এর আগেও আমি একটা কড়াই নিয়েছি, সেটা একটু সাইজটা ছোট, একটু বড় সাইজ, কারণ আপনারা জানেন মামুনি বাবু এখন আমার কাছে রয়েছে, তাই আমার একটু বড় সাইজের রান্নার বাসনপত্র দরকার হচ্ছে। এটাও ট্রাইপ্লাই। আর আগেরটা ছিল আমার ঢাকনাটা মানে লিডটা ছিল স্টিলের, আর এটা লিডটা নিয়েছি আমি গ্লাস লিড। আর এর সাইজটা যদি বলি, এটা 3.5 লিটার, অনেকটা বড়, মানে দারুণ, 5-6 জনের জন্য পারফেক্ট। একটা বড় ফ্যামিলিতে অনায়াসে এতে রান্না করা সম্ভব হবে। খুব সুন্দর, মানে আমি ইউজ করছি তো, সত্যি এদের প্রোডাক্ট খুব ভালো। আর এই দেখুন, এটাও কিন্তু তলায় কোনো মানে জোড়া বা কিছু নেই, এটা হচ্ছে একদম পুরো ঢালাই এরকমই, আর যথেষ্ট মোটা। এই জায়গাটা দেখুন যে কতটা চওড়া, এই যে বেতটা দেখতে পাচ্ছেন, এতটা চওড়া একটা শিট দিয়ে কিন্তু স্টিলের জিনিস দিয়ে এটা বানানো, আর ভীষণ সুন্দর স্টেনলেস স্টিল, আর ইভেনলি কুক হয়, ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল। এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট, আর এটা আমার শখের জিনিস। চলুন দেখি এর মধ্যে কি আছে। বহুদিনের ইচ্ছা ছিল একটা পানিয়ারাম প্যান আমি নেব, তো সেই পানিয়ারাম প্যানই আমি নিয়েছি। আর এই হিটটা যাতে হাতে না লাগে সেই জন্য এরকম ওরা দিয়ে দেয়, আপনারা জানেন যে ওদের এরকম একটা হোল্ডার থাকে, গরমটা যাতে হাতে না লাগে। 12টা পানিয়ারাম একসাথে বানানো যাবে। পানিয়ারাম এই শব্দটির সাথে হয়তো অনেকে পরিচিত নয়, তাই একটু বলে দিই। একে পাড্ডুও বলে, এটি একটি তামিল শব্দ। কোনো কিছু বেটে সেটাকে যদি আমরা ছাঁচের মধ্যে শেপ দিয়ে ভাজি বা ভাপিয়ে নিই, তাকেই পানিয়ারাম বলে। এই হলো আমাদের ছোট্ট সংসারের কিছু বাসনপত্র। তো খুব খুশি জিনিসগুলো পেয়ে। আমি এই প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আর আপনারা যদি আমার কুপন কোড আছে একটি, প্রিয়াঙ্কি দাস নামে, সেই কুপন কোড ইউজ করেন, তাহলে সেখান থেকে ছাড়ের উপরে এক্সট্রা আরও 12% ছাড় পেয়ে যাবেন। তবে একটা কথাই বলবো, দ্য ইন্দাস ভ্যালি এদের নিজেদের ওয়েবসাইট থেকে যদি আপনারা কেনাকাটা করেন, তাহলে কিন্তু অনেকটা কমে পাবেন অন্যান্য যে শপিং অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপের তুলনায়। এখন আমি একটু কাজু বাদাম আর কিশমিশ কুচিয়ে নিচ্ছি। আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি আমি শেয়ার করব, বানাবো কাঁচকলার কোফতা কারি। কোফতাতে অনেকেই আলু সেদ্ধ ব্যবহার করেন, আমি কিন্তু আলু সেদ্ধ ব্যবহার করব না, আমি ছাতু ব্যবহার করছি এখানে ছোলার, বেসনের বদলে। আমার মনে হয় বেসনটাকে যদি আমরা একটু ড্রাই রোস্ট করে নিই, তাহলে তার কাঁচা গন্ধটা চলে যায়। এখন বেশ রাত হয়ে গেছে, এত সময় নেই, তাই আমি ছোলার ছাতু ব্যবহার করলাম।
আর সামান্য একটু আদা, মানে ওই 1/2 ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে নিয়েছি। আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন জিরে পাউডার, সামান্য একটু হলুদ, স্বাদ মতন লবণ, আর ওই 1 টেবিল স্পুন মতন অলিভ অয়েল আমি এখানে ইউজ করলাম। অবশ্যই এখানে একটু মিষ্টি আমি ব্যবহার করব, তবে গুঁড়ো চিনি আমি একটুখানি দেব এর মধ্যে। ভালো করে মেখে নিয়ে গুঁড়ো চিনিটা পরে অ্যাড করব। আর তার সাথে আমি এখানে দেব কাজু বাদাম আর কিশমিশ, যেটা আমি তখন কুচিয়ে নিয়েছিলাম, ওটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, না হলে দাঁতে পড়বে, তখন ভালো লাগবে না, নরম সফট হবে না, সেই কারণেই ভিজিয়ে রেখেছিলাম। সেটাও ভালো করে মিশিয়ে আমি কোফতার আকারে গড়ে নিয়েছি। এবার পানিয়ারাম প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে পারে এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অল্প করেই অলিভ অয়েল দিচ্ছি, যেন দেখে মনে হচ্ছে অনেক তেল দেওয়া, একেবারেই নয়। ধরুন ওই 2 টেবিল চামচ থেকে 2.5 টেবিল চামচের মধ্যে আমার পুরো কোফতা ভাজা কিন্তু হয়ে যাবে। এই যা তেল আমি একবারেই দিয়ে দিয়েছি, পরে আর কোনো তেল আমি ব্যবহার করব না। আর সব থেকে মজার ব্যাপার, আজকে আমি এটা এক্সপেরিমেন্ট করছি এখানে, আর এই রান্নাটা করতে গিয়ে আমি এতটুকু এখান থেকে শিখেছি যে কোনো বড়া, আমরা বাঙালিরা বড়াই বলে থাকি, সেই বড়া কিন্তু আমরা এই প্যানে ভাজতেই পারি। কম তেলে আর সুন্দর শেপ এসে যাবে সেই বড়ার, মানে সেই ছড়িয়ে ছিটিয়ে বড়ার আকার কিন্তু থাকবে না, একদম গোল গোল বলের মতন হবে। আর এটা উল্টানোর জন্য আপনি কোনো টুথপিকও ইউজ করতে পারেন, বা যদি কাঠের কোনো স্পুন থাকে সেই স্পুনের হাতলটা দিয়েও আপনি এরকম করে উল্টে দিতে পারেন। দেখুন কেমন শেপে আমি কোফতাগুলো দিয়েছিলাম, আর তাদের শেপ কি সুন্দর হয়ে গেছে। আমার কোফতা তো রেডি, খুব বেশি সময়ও কিন্তু লাগেনি। আর একবারে 12টা কোফতা আমার হয়ে গেল। কড়াইয়ে দিলে যেটা হতো এক জায়গায় চলে আসতো, আর এত সুন্দর কিন্তু হতো না। মানে দুর্দান্ত একটা পারচেস, আমি শুধু এতটুকুই বলতে পারি। যাতে পিঁপড়ে না ধরে তাই কোফতাগুলোকে একটু জলের ওপরে বসিয়ে রাখলাম বাটিতে করে। এখন রাত 11:30। ঘড়িতে এখন সময় সকাল 5:30। আজ পরের দিন সকাল। গুড মর্নিং সকলকে। সকলের যা টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো সব হয়ে গেছে। রাতে যেহেতু একটু কাজ এগিয়ে রেখেছিলাম, তাই রান্নার খুব বেশি ঝামেলা নেই। কোফতাতে দেব আলু, আর একটু আলু দেব শ্রীচন্দনে, মানে আমরা যাকে বলি চিচিঙ্গে। তার সাথে একটু মুগ ডাল দিয়ে চিচিঙ্গেটাকে একটু ঘন্ট মতন করব। ওই ভাজা ভাজা, একদম ঘন্ট তো হবে না। চিচিঙ্গের আলুগুলোকে একদম ঝিরিঝিরি করে জাস্ট কুচিয়ে দেব, যাতে চিচিঙ্গের সাথে ওর আকার সমান থাকে। তবে কোফতার গ্রেভি অনেক সুন্দর করে বানানো যায়। কাজু বাদাম, টক দই এই সমস্ত দিয়ে একটা গাঢ় গ্রেভি কিন্তু হয়, সেটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আমি আজকে ওভাবে বানাবো না, কারণ মামুনিবাবু রয়েছেন, ওনারা গাঢ় গ্রেভি একেবারেই পছন্দ করেন না। আর আজকে রান্না করব নতুন ফ্রাইং প্যান আর নতুন কড়াই। এই দেখুন কি সুন্দর, এই স্টিকারটা তুলে দিলাম, একটু গরম করে নিলেই না স্টিকারগুলো আপনা আপ উঠে আসে। এখন দিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজতে। প্রথমে ভেন্ডি ভাজা করে নেব, তারপরে আলু আর পনিরটা একসাথে ভেজে নেব। একটুখানি পনির ছিল, তো পনির দিয়ে কিছুই তরকারি রান্নার মতন অবস্থায় নেই, শুধু ওটাকে ভেজে 4 জনে 4 টুকরো খেয়ে নেব। আমি তো একসাথে 3টে বার্নার ধরিয়ে দিই, 3টে উনুনে আমার একসাথে রান্না হয়, 2টোতে তরকারি আর 1টাতে ভাত হতে থাকে। কোফতার আলুগুলো ভালো করে ভেজে নিলে পারেই হয়ে যাবে, কারণ কোফতা তো আর সেদ্ধ করার বিষয় নেই, কোফতা দিয়ে হালকা ফুটে উঠলেই নামিয়ে নিতে হয়, না হলে কোফতা ভেঙে যায়। কোফতা কারি বানানোর জন্য প্রথমেই আমি সর্ষের তেল ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ মতন। তার মধ্যে 1/2 টিস্পুন আমি জিরে দিয়েছি, গোটা জিরে, আর দিচ্ছি এখানে 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 2টো এলাচ, আর 2-3টে লং, আর একটুখানি মানে 1/2 ইঞ্চি মতন দারুচিনি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মশলা। টমেটো, আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম সেটা, আর এখানে দিয়ে দিচ্ছি বেসিক গুঁড়ো মশলাগুলো। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, সব দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিলাম। এবার আলুটা সিদ্ধ হয়ে যাক। আর এদিকে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর তার সাথে পনির ভাজা। আলুটা এখনও পুরো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। পুরো তরকারিটা মানে ঝোল রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু কোফতাগুলো আমি ছাড়বো। আর এদিকে শ্রীচন্দন আমার রেডি, আলুটাকে যেহেতু আলাদা করে ভেজে নিয়েছিলাম তাই বেশ ভালো লাগবে খেতে। আর একটু মুগ ডাল দিয়েছি শ্রীচন্দনের মধ্যে, দেখতেই পেয়েছেন আপনারা। এদিকে আমার ঝোল রেডি হয়ে গেছে, এবার কোফতাগুলো ছেড়ে দিচ্ছি।
1-2 মিনিট মতন রেখেই তারপরে নামিয়ে নেব। একটা কথা বলি ফ্রাইং প্যান নিয়ে, ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা স্টিলের, কিন্তু সত্যি কথা বলতে এক ফোঁটাও গরম হয় না। আমি প্রথমে ভেবেছিলাম ফ্রাইং প্যানের এই হ্যান্ডেলটাকে আমাকে কোনো কাপড় দিয়ে ধরতে হবে, কিন্তু না, দেখুন একটুও গরম হয়নি, আমি খালি হাতেই ধরেছি। যাই হোক, আমার কোফতা কারি রেডি। আর ঝোলটা একটু পাতলা রেখেছি, তার কারণ কোফতাগুলো ঝোল টেনে নেবে, আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কোফতাগুলো সব ভেঙে যাবে। এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 6:30। উত্তমেরও স্নান হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দেব, ওর অফিস রয়েছে আর আছে আমার কলেজও। সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে যে এই ধরনের অনেকগুলো স্টেপযুক্ত রান্না সবসময় করা সম্ভব হয় না, তাই কিছুটা কাজ যদি আমরা রাতের দিকে এগিয়ে রাখতে পারি, তাহলে সকালে কিন্তু স্মুথলি টাইমের মধ্যে সব কিছু হতে পারে। কোফতা কারিটা দেখে তো মনে হচ্ছে ভীষণ ইয়াম্মি হয়েছে। উত্তম খেতে বসুক আর ওর কাছ থেকে রিভিউ নিয়ে নেব। ছেলে এখানে খাচ্ছে আর মা বসে আছেন সোফাতে। যতক্ষণ ওর খাওয়া না হবে, ও অফিস না বেরোবে, মামুনি এখানেই বসে থাকবেন। চলুন দেখি এবার মহাশয় কোফতা কারি খেয়ে কি বলেন। বাহ, থ্যাংক ইউ। বলছে ভালোই হয়েছে, তোমার টেনশন করার কিছু নেই, বুঝলে? তো টেনশন মুভ করে বসে আছো কেন? বাই। সকালটা তো এক প্রকার কাটলো, এরপরে তৈরি হয়ে আমাকেও বেরোতে হবে কলেজ। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজ আসি।